রুদ্রের দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। আমি নিজের চোখের সামনে এতগুলো প্রিয় মানুষের খুন হতে দেখলাম, তারপরও কিছু করতে পারলাম না। তারপর পুরো বাড়ি জুড়ে কেরোসিন ছিটিয়ে দেয়, আগুন লাগিয়ে দেয় ওরা। আমি চোখ বন্ধ করে প্রাণপণ কালেমা পড়তে থাকি, মৃত্যু যে আমার নিয়তি। ঠিক তখনই ফেরেস্তার মতো হাজির হয় বাড়ির দারোয়ান জব্বার। শরীর রক্তাক্ত, চোখে কান্না, মুখে ভয়, কিন্তু সোজা এসে আমার হাত পা খুলে দেয়। রাজ আর লাবিবকে দুই কাঁধে তুলে নেয়। আপু আমার সাথে চলেন, পেছনের দরজা দিয়ে যাই, সামনের গেটে আগেই বন্ধ করে রাখছে। আমি চলার শক্তি হারিয়ে ফেলেছি, আমার পা যেন চলছে না। স্বামী, সন্তান, বোনের মতো বান্ধবী, ভাইয়ের মতো বন্ধু, সবাইকে এই অবস্থায় ফেলে রেখে যেতে আমি পারছিলাম না। তবুও লাবিব আর রাজের মুখে তাকিয়ে তাকিয়ে চলে যেতে হয়। আমার বান্ধবী ফারজানা আর হাবিব, আমার হৃদয়ের মানুষ আসলাম, ভাইয়ের মতো রুদ্র, সবাইকে রেখে আমার চলে যেতে হচ্ছে। আমি ওদের দিকে ফিরে তাকালাম। তোদের মৃত্যু বদলা আমি নিব। আজ লাবিব আর রাজ রাখার জন্য চলে যাচ্ছি, আর আমি আবার ফিরবো। সেই দিন কিছু হিসাব নিব, শুধু আমি নই, সেদিন হিসাব নেবে আমাদের ছেলেরা। জব্বার বলল, আপা সময় নাই, চলে আসেন। আমি শেষবারের মতো চোখ ভিজে তাদের দেখে নিলাম, তারপর বেরিয়ে আসলাম এক জ্বলন্ত ভেঙে পড়া বাড়ি থেকে। জব্বার ভাই কষ্ট করে একটা ভ্যানে আমাদের তোলে। লাবিব আর রাজ শুয়েই দিয়ে আমাকে বসায় পাশে। তারপর নিঃশব্দে নিচের বাড়ির দিকে রওনা হয়। সেই রাতে সেই দারোয়ান চাচা, আমরা তার বাড়িতে আশ্রয় নিই সেই নির্জন রাতে গিয়ে। জব্বার আমাদের ওর নিজের বাড়ি নিয়ে যাইছিল, কিন্তু আমি থামিয়ে বলি, না জব্বার, তোমার বাড়ি নয়। ওরা যদি তোমাকে না পায় তোমার বাড়ি যাবে, তোমার স্ত্রী, এমনকি তোমাকেও মেরে ফেলবে। আমাদের বাড়ি চলো, তবে অন্য রাস্তা দিয়ে। জব্বার কিছু না বলে মাথা নেড়ে বলে, চোখে ছিল শুধু ভয়, তার মুখে দৃঢ়তা। আমরা আমাদের বাড়ি যাই। আমি তড়িঘড়ি করে দরজা খুলে দরকারি কাগজপত্র, কিছু টাকা, কিছু জামা কাপড় নেই। তারপর কল দিয়ে বড় ভাইজান আকরাম চৌধুরীকে, ভাইজান আজ রাতের মধ্যে আমাদের দেশ ছাড়তে হবে, দয়া করে কিছু একটা করেন। ভাইজান বরাবরই জানতে চাইছিল কি হয়েছে, কারা করেছে। আমি আসলাম, আমার বোনকে আমি আসলাম, আমার বোন, তোমরা ঠিক আছো? কিন্তু আমি সেই দিন কিছু বলিনি। চোখে একটা ছবি ভাসছিল, ফারজানা নিথর, হৃদ্রোর ফেটে যাওয়া কপাল, আর রক্তাক্ত হাবিব আর আসলামের ছিন্ন বিচ্ছিন্ন মাথা। সবকিছু ভাই যতটুকু বলা সম্ভব বলি, বাকিটুকু গিলে ফেলি কান্নার সাথে। ভাইজান সব ব্যবস্থা করে দেয়। রাতের আধারে আমরা প্রিয় শহর, প্রিয় ঘর, প্রিয় বাড়ি ছেড়ে রওনা দেই এয়ারপোর্টের দিকে। লাবিব আর রাজ বারবার জানতে চাইছিল কোথায় যাচ্ছি। রাজ, ও মামনি, আম্মু কোথায়? পুচকি কোথায়? রেদু কাকু কেন আম্মুর কাপড় খুলছিল? রক্ত বের হচ্ছিল কেন? মামু কেউ মারলো কেন? ও মামনি, কোথায় যাচ্ছি? আমরা হাসপাতালে যাব না? আম্মুর তো রক্ত বের হচ্ছিল। আম্মুর ও হাবু ভাইয়ের মতো আমরা যাব না ওদেরকে ডাক্তারকে দেখতে? লাবিব, আম্মু কোথায়? আব্বু কোথায়? রেদু কাকু না, খুব পচা, ভাইয়াকে মেরেছে, ফুপির কাপড় খুলেছে। আচ্ছা, কাপড় খোলা তো পচা, তাই না আব্বু? রেদু কাকু আব্বুকে মেরেছে জানো? আব্বুর মাথা দিয়ে কি কি বের হচ্ছিল। আমরা এখানেই থাকবো না কেন? আমাদের সাথে আব্বু, ভাই, পুচকি, রুদ্র, বাবা কেন যাবে না? আমরা পালাচ্ছি কেন আম্মু? তখন আমি কিছুই বলতে পারিনি, শুধু চুপচাপ চোখের পানি ফেলেছি। ভোর 5টা, আমাদের মালয়েশিয়ার ফ্লাইট ছিল। আমাদের জন্য নিরাপদ স্থান এয়ারপোর্ট ছিল। সারা রাত আমরা এয়ারপোর্টে ছিলাম। ভোর 5টায় আমরা উঠে পড়ি সেই ফ্লাইটে, যেন এক চিরন্ত আলোর খোঁজে অন্ধকারে পেরিয়ে চলে যাই। আজ আর ভাইজান আর জব্বার আমাদের সঙ্গে নিয়েছিল এয়ারপোর্ট পর্যন্ত। ভাইয়ের চোখে ছিল দায়িত্ব, আশ্বাস, আর জব্বারের ছিল এক অদ্ভুত শান্তি, যেন তার কর্তব্য সে শেষ মুহূর্ত পর্যন্ত পালন করেছে। কিন্তু যখন আমরা মালয়েশিয়া পৌঁছাই, খবর আসে জব্বারকে ওরা মেরে ফেলেছে। কারণ জব্বার জানতো সব, সে যদি বেঁচে থাকতো তাদের মুখোশ খুলে যেত। ওরা চেয়েছিল জব্বারও আগুনে পড়ে ছাই হয়ে যাক, কিন্তু সে বাঁচিয়ে দিয়েছিল আমাদের। তার আত্মবিশ্বাসে বেঁচে গেছি আমরা, আমার কলিজার টুকরা রাজ, লাবিব। আমরা মালয়েশিয়ায় পৌঁছাই, কিন্তু তখনও পড়ে আছে এক উজ্জ্বল শহরে। রুদ্র, ফারজানা, আসলাম, সবার রক্তে ভেজা সেই রাত আমাকে তাড়া করে বেড়ায়। মালয়েশিয়ার আকাশে
এক আসার সাথে সাথেই এক চোরা আমাদের সবকিছু নিয়ে পালিয়ে যায়। আল্লাহর দুর্ভিক্ষ যখন দেখা দেয়, সব দিক দিয়েই দেখা দেয়। আল্লাহর বান্দার পরীক্ষা নেয়। এই পরীক্ষার ওপর দিয়েই দিন যাচ্ছিল আমাদের। অন্যদিকে ওরা চুপ করে বসে থাকেনি, ভাইজানের কারখানায় আগুন লাগিয়ে দেয়, সবকিছু শেষ করে দেয়। ওরা জানতো ভাইজান কখনো চুপ করে বসে থাকবে না, খোঁজ খবর লাগবে কি হলো এইসবের, কেন করলো বা কে করলো এইসব। তাকে শেষ করে দিলেই, নিঃস্ব করে দিলেই আর কিছু করতে পারবে না, এই ভেবেই তারা এই কাজ করে। ভাইজান সব হারিয়ে চুপ হয়ে গিয়েছিল, আর ওরা শিকদার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে পরিবারটা শেষ করে দেয়। আর চারদিকে ছড়িয়ে দেয় যে সবাই মারা যায় আগুনে। চারদিকে শুধু পুড়ে যাওয়া গ্রান আর মানুষের কান্না। তারপর ওরা মিডিয়া কান্নাকাটি করে সামনে আসে, বলে রুদ্র, ফারজানা, রূপা, আসলাম এরা সবাই আমাদের বন্ধু ছিল। ওরা আরো বলে যে কোনো শত্রু এই কাজ করেছে, বাড়িতে পুড়িয়ে দিয়েছে, এমনকি ভাইজানের কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে। এসব হয়তো কারো পরিকল্পিত কাজ, কোনো শত্রু করেছে, এমনটাই বলে তারা। মানুষের বিশ্বাস অর্জন করে। চোখের পানি দেখলে মানুষ বিচার খুঁজে পায় না, ওদের চোখের পানি দেখেও তাই পায়নি। ওদের মুখোশের আড়ালে সে নিকৃষ্ট চেহারা গুখেও দেখতে পায়নি। আর আমরা তখন অচেনা এক দেশে নিঃস্ব নিরুপায়। ভাইজান চেয়েছিল আমাদের রক্ষা করতে, কিন্তু তারাও নিঃস্ব করে দিল। ভাইজান বলেছিল সব খরচ আমি চালাবো, কিন্তু এখন তার নিজেরই কিছু নেই, শুধু থেকে থেকে পোড়া মন আর একখানা প্রতিজ্ঞা, একদিন এই আগুনের জবাব আগুন দিয়ে দিব ইনশাল্লাহ। অচেনা দেশ, ভাষা বুঝি না, নিয়ম জানি না, আর সাথে দুইটা ছোট্ট বাচ্চা। আর আমি এক অসহায় মা, গর্ভবতী। রাজ আর লাবিব তারা তো কিছু করতে পারে না, শুধু ক্ষুধা কষ্টে কাঁদে। তখন আমি বুঝি আমি কিছু করতে পারছি না তাদের জন্য, কতটা কষ্ট, অসহায় আমি। সবসময় এমন সময় হাত দিয়ে হাজার হাজার মানুষ খাওয়াইছি, আর সেই হাত দিয়ে নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছি না। মাথার ওপর ছাদ নেই, পরনের দিকটা কাপড় নেই, একটা কাজ নেই, পেট ভরানোর মতো সামান্য টাকাও নেই। প্রথম দুদিন আমরা পথে পথে ঘুরেছি, সাহায্যের আশায় দুজনের দিকে তাকিয়েছি, কিন্তু কেউ এগিয়ে আসেনি। আমি তখন আমার সমস্ত গর্ব লজ্জা পেছনে ফেলে রাস্তার পাশে বসে হাত পাততে, বাঁচতে হলে রাজ আর লাবিবকে ফুটপাতেতে বসে ভিক্ষা করেছি। কিন্তু কিছু টাকা হাতে পেয়ে খাবার কিনে তিনজনকে ভাগ করে খাইয়েছি। তাদের মুখে খাবার তুলে দিতে পেয়ে আমার নিজের খিদে যেন হারিয়ে যেত। কিন্তু মনের ভেতর যুদ্ধ, সেটা তো থামছে না, থামবেও না। আমার ভেতরে একটা প্রশ্ন বারবার ধাক্কা দেয়, এভাবে কি চলবে? আমরা কি পারবো না আমরা কি পারবো ওদের বাঁচাতে? নাকি আমরা একদিন ক্ষুধার যন্ত্রণায় নিস্তেজ হয়ে যাব? ফুটপাতে ঘুমিয়ে আমরা বেঁচে থাকার জন্য বেঁচে আছি, শুধু ভিক্ষা করে খাবার জুটেছে, আর প্রতিদিন নয়। একদিন খেয়ে 2 দিন না খেয়ে থেকেছি। একদিন এক ভয়ঙ্কর দিন, আমার পেটে তীব্র ব্যথা, রাস্তার ধারে পড়ে আছি, কাতরান, চিৎকার, সবকিছুতে অস্থির আমি। ঠিক তখন যেন আসমান থেকে এক মানুষ পাঠিয়ে এসে দাঁড়ালো আমার পাশে। এক তরুণী, হয়তো বাংলাদেশি, তার চোখে ভয় ছিল, কিন্তু মনটা দয়া। আল্লাহ যেন পাঠিয়েছে তাকে আমাদের বাঁচাতে। মেয়েটা আমাদেরকে সাহায্য করে, নিজের কাঁধের ভার নিয়ে যায় তার চাচার বাসায়। তার চাচা চাচি ছিলেন অপূর্ব মানুষ। চাচা একজন স্কুল শিক্ষক, গম্ভীর অথচ মমতাময়। তারা সব শুনে বললেন, এদের এখানে থাকতে দাও, খেতে দাও, ওদের জন্য কিছু কাজ জোগাড় করো। আর সেই দিনে আমার ছোট্ট মেয়েটার জন্ম নেয়, লামিয়া। রাজা লাবিব বহুদিন পেট ভরে খায় না, তারা হামলে পড়ে খাবারের ওপর। চাচি কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ ওদের কষ্ট দিয়েছেন, এখন শান্তি দিন। চাচা বাড়িতে আশ্রয় দেয়, আমরা যেন একটু নিঃশ্বাস নিতে পারলাম। চাচা অন্য ছোট্ট একটা কাজের ব্যবস্থা করে দেয় আমার জন্য, আর স্কুলের পাশে একটা বৃদ্ধর বাসায় দেখাশোনার কাজ। মাইনেটা খুব বেশি না, কিন্তু সম্মান ছিল। এই প্রথম আমি কারো কাছে হাত পেতে নিজে রোজগার করলাম। একটা বছর শান্তিতে কেটেছিল আমাদের। চাচাচির আশ্রয়ে আমরা একটু নিঃশ্বাস নিতে পারছিলাম। রাজ আর লাবিব ভর্তি করা হয় চাচার স্কুলে। ওরা আবার বইয়ের সাথে ঘর বাঁধে আর আমার জীবনে আসে, কিন্তু শান্তির সেই স্বপ্নভঙ্গ এক নিষ্ঠুরভাবে। চাচার ছেলে এক অমানুষ, তার নোংরা চোখ পড়ে আমার ওপর। প্রথমে এড়িয়ে গেছি, চোখের ভাষা বুঝেও চুপ থেকেছি, শুধু মাথা নিচু করে নিজের ইজ্জতকে আগলে রেখেছি। কিন্তু এক রাতে ওই জানোয়ার জানালা দিয়ে রুমে ঢুকে পড়ে।
আমি তখন ঘুমিয়েছিলাম। লাবিব, রাজ, লামিয়া বুকে নিয়ে এক ছোট ঘরে। ঘুম ভেঙে দেখি সে সামনে দাঁড়িয়ে, চোখে লালসা, অন্ধকার ঘর। আমি বাধা দেই, চিৎকার করি। রাজ জেগে ওঠে, তার চোখে আগুন, লাবিবের চোখে ঘৃণা। ওরা দুজন মিলে টর্চ লাইট দিয়ে মাথায় মারে। সেই অমানুষটা লুটিয়ে পড়ে, রক্তে লাল হয়ে যায় মেঝে। পরদিন আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়, বলে আমি নাকি চাচা ছেলের সাথে খারাপ কাজ করতে গিয়ে লিপ্ত হই। তারা তো নিজের ছেলের কথায় বিশ্বাস করে, আমার মত বা সহমত মায়ের কথায় বিশ্বস্ত করবে। তারা করেনি। চাচা কিছু বলতে পারে না, চাচি মুখ ঘুরিয়ে নেন, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় ওরা। আমরা আবার রাস্তায় আসি, কোনো ঠিকানা নেই, মাথা গোঁজার ছাদ নেই, শুধু আমি, রাজ, লামিয়া। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আমরা, কোনো কাজ নেই, মাথার ওপর ছাদ নেই, ছোট্ট শিশু, এক বিধ্বস্ত মা। রাস্তায় ফুটপাতে শুয়ে থাকি। এই ফুটপাত ছাড়া আমাদের আর কোনো জায়গা কপালে জোটে না। তখন লামিয়ার বুকে নিয়ে আল্লাহর কাছে একবার জাপটে ধরি। এই ফুটপাতে হঠাৎই এক গুলির শব্দ। আমি ভয়ে দৌড়ে উঠি। আমি দৌড়ে একটা ভাঙা গাড়ির পেছনে লুকাই। কিছুক্ষণ পর গুলির শব্দ থেমে যায়। ধীরে ধীরে বের হই আমরা। পুনরায় একটা পিচঢালা রাস্তার বুকে শুয়ে পড়া ক্লান্ত শরীরে। ঠিক তখনই একটা ভাঙনের শব্দ। রাজ এগিয়ে আসে, সাথে লাবিব। বারবার মানা করি, শোনে না। লামিয়াকে নিয়ে পেছনে পেছনে যাই। একজন রক্তাক্ত মানুষ পড়ে আছে মাটিতে। রাজ আর লাবিব সেই লোকটার মাথা কোলে নেয়, আর লাবিব পাশে বসে। লোকটা বলার চেষ্টা করে একটা কিছু অস্পষ্ট শব্দ। রাজ কানের কাছে মাথা নিয়ে শুনে শেষ কথাগুলো। আমার ফোন বের করো, একটা নাম্বারে কল দাও। রাজ ফোন বের করে ডায়াল করে, কল রিসিভ করে। রাজ ফোনটা লোকটার কানে দেয়। লোকটি মালয়েশিয়ার ভাষায় কি যেন বলে, তারপর কিছু বুঝি না। তার চোখে জমা পানি ঝিলিক দেয়। লোকটা বারবার পানি করতে করতে ইচ্ছে করে এক ফোঁটা পানি লোকটাকে খাওয়াতে, কিন্তু কোথা থেকে পাবো? সে নিরুপায়, নিজেই তো খাবার কিছু নেই। তারপর রাজ বলে, মামুনি তুমি বসো, আমি পানি আনছি। রাজ দৌড়ে যায়। একজন লোক যাচ্ছিল পাশ দিয়ে, তার কাছে পানি চাই। লোকটা ধাক্কা দিয়ে রাজকে রাস্তায় ফেলে দেয়। রাস্তার পাশে পড়ে থাকা কাচের বোতল তুলে নেয় আর দৃঢ় কণ্ঠে বলে, পানি দে। লোকটা ভয় পেয়ে পানি দেয়। রাজ সেই পানি এনে লোকটাকে খাওয়ায়। হঠাৎ একটা গাড়ি আসে, চুপচাপ লোকটাকে তুলে নিয়ে যায়। আমরা আবার ফিরে যাই আমাদের পুরনো জায়গায়। আবার রাস্তায়, আবার রাত, আবার অনিশ্চয়তা। কিছুক্ষণ পর আরেকটা গাড়ি এসে দাঁড়ায়। একজন নামি গলায় বলে, আপনারা একটু আমাদের সঙ্গে আসুন। আমার বুক কেঁপে ওঠে। আমি ভয়ে হাত জোর করে বলি, আমাদের ছেড়ে দিন, আমাদের কিছু কইরেন না। তখন ভদ্রলোক এগিয়ে আসে, বলে, আপনাদের ভয় পায়েন না, আপনারা একটু আগে যাকে বাঁচিয়েছেন উনি আমাদের বস, উনি নিজেই আপনাদের ডেকেছেন, আপনাদের কোনো ক্ষতি হইব না। লোকটার কথা শুনে একটু ভরসা পাই। আমরা চুপচাপ গাড়িতে উঠে বসি। অজানা পথে অচেনা রক্ষার আশায়। সত্যি ওই লোকটি আমাদের কোনো ক্ষতি করে না, বরং আমাদের আশ্রয় গোজার ঠাঁই দেয়। গাড়িতে আমাদের যে জায়গা নিয়ে যায় সেটা ছিল এক বিশাল বাড়ি। ওরা আমাদের খেতে দেয়, থাকতে দেয়, ভরপেট খাওয়া, একটা বিছানা, একটা নিরাপদ রাত, যেন স্বপ্ন ছিল আমাদের। তবুও তখন জানতাম না এই মানুষটাকে, কেন সে আমাদের সাহায্য করছে। পরে জানতে পাই সে একজন মাফিয়া, বড় লোক। শুধু টাকার পাহাড়ে বসে থাকা নয়, সে ভয়ঙ্কর। এই কথা শুনে আমার শরীরে রক্ত যেন জমে গেছে ভয়ে। আমি পালাতে চাই ওইখান থেকে, কিন্তু পারি না। ধরা পড়ে যাই লোকটার কাছে। তখন সে আমায় চুপচাপ আমার কাছে বসে, আমার মাথায় হাত রেখে বলে, আমি রাজীব সওদাগর, এই দুনিয়ায় আমার কেউ নেই। আজ থেকে তুই আমার বোন। এই ভাইয়ের জীবনে যদি কিছু লাগে তবে আমার জীবন দিয়ে তোকে সাহায্য করব। আমি চাই তোর পাশে দাঁড়াতে। নিবি না এই ভাইয়ের সাহায্য? আমি চুপ হয়ে যাই, আমার চোখে জল আসে। কারণ সত্যি আমাদের একটা আশ্রয় দরকার ছিল, একটা ছায়া দরকার ছিল, একটা মানুষ দরকার ছিল যে রক্ষা করবে। আল্লাহর রহমতে আমরা পেয়ে যাই তাকেই। তারপরে দিনগুলো ভালোই কাটতে থাকে। রাজ, লাবিব, লামিয়া মুখে হাসি ফিরে আসে। আমরা আবার নতুন করে বাঁচতে শুরু করি। একদিন সেই ভাই আসে, আমাকে জিজ্ঞেস করে বলে, আমরা এদেশে কেন এসেছি, কেন ফুটপাতে ছিলাম, সব খুলে বলি। ভাই শুনে বলে, তুই এখানে থাকবি কতদিন?
তুই ওদের বাঁচাবি কি? তুই ওদের বিচার করবি না? আমি বলি, এখন না ভাই, আমি রাজ আর লাবিবকে মানুষ করব, ওরাই নেবে ওদের প্রতিশোধ। ভাই আমার কথা শুনে কিছু বলে ওঠে, তবে ওর চোখে বুঝি সে আমাকে বোঝে। তারপর রাজ আর লাবিবকে আবার স্কুলে ভর্তি করি, সাথে আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু করি। আমি জানি একদিন ওদের দাঁড়াতে হবে সামনে সত্য এবং বিচারের জন্য। সময় গড়াচ্ছে, রাজ আর লাবিব বড় হতে থাকে, চোখে আগুন, মনে বজ্র প্রতিজ্ঞা। ভুলতে পারে না কিভাবে ছিনে নেওয়া হয়েছে তাদের শৈশব। ওরাও হার মানে না। ভাইয়ের ছায়ায় গড়ে ওঠে এক জীবন। দিনের আলোয় ব্যবসায়ী, রাতের আধারে অন্যায়ের বিরুদ্ধে নির্ভুক লড়াকু। তাদের দল গড়ে ওঠে অন্যায়ের প্রতিবাদে, অবিচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, অসহায়ের পাশে দাঁড়ায়। বিশ্বাস করতে কষ্ট হয়, একদিন যারা পথে ধুলো ছিল আজ তারা আলো এবং অন্ধকারকে পুড়িয়ে নিজেদের আগুনে। রাত ছিল একেবারে রুদ্রের মতো, চোখে দৃঢ়তা, মগজে কৌশল। ওর প্রতিটা পরিকল্পনা সফলতা এনে দিত। এক হাতে নিত, এক হাতে পূর্ণতা পেত। আর ভাই, সে তার সবটা দিয়ে প্রস্তুত থাকতো লাবিব রাজকে। সে তার সব কিছু দিয়ে লিখে দেয় রাজ আর লাবিবের নামে, রাজ, লাবিব আর লামিয়ার নামে। তার এক কথা, এরাই আমার আপন, এদের হারালে যেন আমার জীবন বৃথা। যদি সেই ভাই না থাকতো তবে হয়তো আমরা এই পথ পার দিতে পারতাম না। নিঃশ্বাসহীন হয়ে বড় ভাই আকরাম চৌধুরী, সে আজকে খোঁজ করে গেছে, কিন্তু আমরা দেইনি, চাইনি, দরকার পড়েনি। আমরা নিজেরাই নিজেদের ভাগ্য লিখে ফেলেছি, নিজেদের মতো চলতে শিখেছি, নিজেদের ঘামে, রক্তে ঘামে। এভাবে সময় কাটতে থাকে, আমরা দিন গুনতে থাকি। না, আর হারানো নয়, এবার ফিরে পাওয়া, বাংলাদেশে ফিরে যাবার। পুরনো বিধ্বস্ত সামনে দাঁড়াই, তাদের মুখোমুখি হওয়ার দিন গুনতে থাকি। সেই প্রতিরক্ষার অবসান ঘটে অনেকদিন পর। ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা ফিরে আসি বাংলাদেশে। সব বলার পর, সব ক্ষত খুলে দেবার পর রূপা বেগম চোখ মুছে তাকান মেহেরিনের দিকে। মেহেরিন কান্না করে দিচ্ছে নীরবে। নরম কণ্ঠে বলে, কান্না করো না বৌমা, আমার রাজবাবার জীবনে অনেক কষ্ট পেয়েছে, এতদিন শুধু সহ্য করেছে। তুমি যদি কষ্ট দাও তবে আমার বাবা মরে যাবে যে। মেহেরিন নিজেরকে ধরে রাখতে পারে না, এবার ঝাঁপিয়ে পড়ে রূপা বেগমের মুখে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, না মামনি, আর কোনো কষ্ট আমি ওনাকে দিব না, কখনো না, কখনো না। রূপা বেগম মাথায় হাত বুলিয়ে আদর করেন। একটু পর বলেন, তুমি জানো বৌমা, আমার রাজবাবা তোমাকে কতদিন থেকে ভালোবাসে? মেহেরিন নাক টেনে ফিসফিস করে বলে, না মামনি, তবে সেদিন আমি প্রথম বিশ্ববিদ্যালয়ে যাই, সেই দিন সে আমাকে প্রথম SMS করে। রূপা বেগম হেসে বলে, 3 বছর আগে তুমি তোমার পরিবার নিয়ে কক্সবাজার গিয়েছিলে, মনে আছে? মেহেরিন মাথা তুলে বড় বড় চোখ করে বলে, হ্যাঁ, আমরা সবাই গিয়েছিলাম একসাথে। রূপা বেগম মাথা নেড়ে বলে, হ্যাঁ, তখনই রাজবাবা প্রথম তোমায় দেখে, আর সেই দিন থেকে তোমাকে ভালোবাসে। মেহেরিন অবাক চোখে তাকিয়ে রূপা বেগমের দিকে। রূপা বেগম আবারও বলে, এই 3 বছর তোমাকে নিয়ে ওর কত শত পাগলামি আমি সহ্য করেছি জানো না। যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণ তোমার ব্যাপারে বলতো। তোমাকে যেদিন প্রথম দেখি ওই দিনই আমাকে বলেছিল, মামনি, আমি ওকে চাই, ওকে ভালোবেসে ফেলেছি মামনি, ওকে আমি তোমার বৌমা করতে চাই। হঠাৎ হঠাৎ বলে যেত রাবড়িতে তোমাকে দেখতে, কত বিপদ থেকে তোমাকে আগলে রেখেছে, রক্ষা করেছে দূর থেকে, রোদ, বৃষ্টি, ঝড়, বাতাস, কিছু ওকে থামাতে পারেনি। মেহেরিন নিঃশব্দে তাকিয়ে থাকে, তার চোখের ভেতর যেন হাজারটা প্রশ্ন, হাজারটা উত্তর উথাল পাতাল করছে ঢেউ। আর ঠোঁটে কাঁপা কাঁপা এক হাসি, ভালোবাসা, অপরাধবোধ, আনন্দবোধের বন্ধন। রূপা বেগম মেহেরিনের দিকে তাকিয়ে বললেন, লামিয়াকে ওইভাবে তোমার সামনে উপস্থাপন করার কারণ কি জানো? মেহেরিন 2 দিকে মাথা নাড়ে। হঠাৎ রূপা বেগম তাকে জড়িয়ে ধরে বলল, তার মাথায় হাত বোলাতে বলল, কারণ রাজবাবা এটা চেয়েছিল রেদওয়ানের মিডিয়ার সামনে অপমান হোক, তার মাথা হেট হোক সবার সামনে। আর তিনি একটু থেমে বললেন, রেদওয়ান তোমার বাবাকে তোমার বিয়ের প্রস্তাব দেয়, তখন তোমার বাবা রাজবাবার কাছে জানায় সব। রাজ সেটাই চায়, তোমার বাবা সেটাই করেন। মেহেরিন হতবাক হয়ে বলেন, তার মানে বাবা সব জানতেন? রূপা বেগম মাথা নাড়েন, হ্যাঁ জানতেন, কারণ তোমরা শান্তিপুরে থাকতে রাজের বাবা তোমার আব্বুকে বিয়ের প্রস্তাব রাখে এবং তোমার আব্বু সেই প্রস্তাবে রাজি হন। আর তুমি যে রাজবাবাকে ভালোবাসো, রাজবাবা যদি অমন কিছু না করতো তাহলে কি বিয়েতে রাজি হতো?
মেহেরিন ধীরে মাথা নাড়ে। কখনো না। রূপা বেগম ও রাজ যদি সেরকম কিছু না করতো তুমি কি রিতকে বিয়ে করতে রাজি হতে? মেহেরিন ধীরে মাথা নাড়ে। না, কখনো না। রূপা বেগম হেসে তার কপালে চুমু খেয়ে বলেন, এই জন্যই তো সবটা এভাবে সাজানো হয়েছে। মেহেরিন একটুখানি মাথা ঝাঁকায়, তার চোখে বিস্ময়। ধীরে ধীরে সে মাথা তোলে। আচ্ছা মামুনি, তাহলে রিত সে আসলো না কেন? তাহলে কি সবটা ওর প্ল্যান ছিল? রূপা বেগম চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর ধীর কণ্ঠে দুঃখ আর দ্বিধা জমে বলেন, তারপর ধীরে মাথা নাড়েন। হ্যাঁ, ওর প্ল্যানই ছিল, কিন্তু ও এখন কোথায়, কেমন আছে সেটা আমরা জানি না। রাজবাবা হৃদের সঙ্গে দেখা করে এবং সবকিছু বলে দেয় হৃদকে। সবকিছু শুনে হৃদ অনেক ভেঙে পড়েছিল, আর তারপরে কাউকে কিছু না জানিয়ে রাজের প্ল্যান মতোই কাজ করে চলে যায় দেশ ছেড়ে। তখন রাজ আবার ডাকে, মুমরে একটু শুনে যাও। রূপা বেগম হেসে বলে, যাও বৌমা। বউ পাগল ছেলে আমার, তার বউকে ডাকতে ডাকতে পাগল হয়ে গেল। রুদ্র এমন করতো, এখন ফারজানাও এখন রুদ্রও এমনই করতো, এখন ফারজানা করতো। মাঝে মধ্যে তো ফারজানা রেগে গিয়ে এটা সেটা বলে দিত, তখন রুদ্রর কোনো কিছু হাসতে যেত না। এটা বলে হেসে ফেলেন রূপা বেগম। মেহেরিন হেসে বলে, তারপর রূপা বেগম বলে, যাও। মেহেরিন মাথা নেড়ে বেরিয়ে যায়। রুমে ঢুকে দেখে রাজ বেলকনিতে দাঁড়িয়ে আছে। মেহেরিন ডাকে, কবি সাহেব। রাজ ফিরে তাকায়। কতদিন পর তার বউ তাকে কবি সাহেব ডাকলো। খুশিতে গদগদ হয়ে ওঠে। বউ তুমি? কথা শেষ হওয়ার আগে মেহেরিন ঝাঁপিয়ে পড়ে রাজের বুকে। রাজ অবাক হয়ে মেহেরিনের কাছে টেনে নেয়, মেহেরিনকে আগলে নেয়। এই বউ, কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে? মেমব্রেন, এই ওরিয়না। বউ বলো না কি হয়েছে? মেহেরিন কাঁদতে কাঁদতে বলে, অনেক ভালোবাসি কবি সাহেব, অনেক অনেক বেশি ভালোবাসি আপনাকে। রাজ থেমে যায়। মেহেরিনের মুখ তুলে নিয়ে নিজের দুই হাতে আড়াল করে আদুরে সুরে বলে, কি হয়েছে আমার বউটার? এত কান্না করছে কেন আমার বউটা? আমার বউটা কি জানে তার চোখের পানি আমার হৃদয়ে রক্তক্ষরণ করে? এটা যেন আমাকে কষ্ট দিচ্ছে আমার বউ আমাকে। এটা কি ঠিক হলো বউ? রাজ এমন আদরে কথা শুনে মেহেরিন হেসে ফেলে। রাজ হেসে ফেলে, তারপর শক্ত করে জড়িয়ে নেয় মেহেরিনকে। অনেকক্ষণ থাকে ওইভাবে, তারপর হঠাৎ বলে ওঠে, আমার বউয়ের রাগ উঠে গেলে কেমন করে? আমি তো ভেবেছিলাম বউয়ের রাগ ভাঙাতে ভাঙাতে আমি বুড়ো হয়ে যাব। মেহেরিন হাসে, বুকে থাপ্পড় দিয়ে বলে, হলে হবেন, তাতে সমস্যা কি? আমার জন্য বুড়ো হতে প্রবলেম কোথায়? নাকি সারা জীবন এমন তাগড়া যুবক থাকতে চান যাতে মেয়েরা নজর দেয়? রাজ দুহাতে ওকে তুলে নেয়। আস্তাগফিরুল্লাহ, দুনিয়ার সব মেয়েরে আমি লামিয়ার মতো বোন আর মামুনির মতো মামুনির চোখেই দেখি। মেহেরিন মুখ জমাট বাঁধে যায়। আর রাজ বলে, এই বউ, এই তুমি আমার সামনে মুখ ঝামটা দিও না। মেহেরিন ভুরকুচকে বলে, কেন? রাজ দাঁত বের করে বলে, আমার চুমু খেতে মন চায়। মেহেরিন ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। মেহেরিন আজ আর বাধা দেয় না, নিজের সঙ্গ দেয়। বেশ কিছুক্ষণ এভাবে সময় কাটে। তারপর মেহেরিন রাজকে ছেড়ে দেয়। মেহেরিনের দুহাত ধরে বলে, বউ আমার একটা আবদার রাখবা? মেহেরিন মাথা নাড়ে। রাজ বলে, তোমার কোলে মাথা রেখে আমাকে একটু শুতে দিবে? মেহেরিন চোখে পানি চলে আসে। এই সামান্য একটা কথা বলতে মেহেরিনের মনে বড় একটা আঘাত আনে। কি অবুঝ আবদার এটা! আবদার মেহেরিন কিভাবে ফিরিয়ে দিবে? আধার কেটে যায়, আলো আসে, আর সেদিন রাতে আসে এক নতুন দিনের সূচনা। রান্নাঘর থেকে শুরু করে ঘরের প্রতিটা কোণে নিজের হাতে গোছাতে থাকে মেহেরিন। তবুও আজ তার মনটা অন্য কিছু খুঁজছে। রাজের দিকে তাকিয়ে সে বায়না ধরে, আমি পার্লারে যাব, আমার রিসিপশন আমি নিজের মতো সাজবো। রাজ একটু অবাক হয়ে বলে, পার্লারের লোক তো বাসায় আসবে, তোমাকে সাজাবে ঠিকঠাক মতো। কিন্তু মেহেরিন জিদি কণ্ঠে বলে, না আমি যাব। রাজ বোঝে এই রাগী বউয়ের সাথে তর্ক করে লাভ নেই। শেষমেশ রাজ রাজি হয়, তবে শর্ত, তাকে অন্তত চুমকিকে সঙ্গে নিতে হবে, একা নয়। মেহেরিন মাথা নাড়ে। আর রাজ হাসে, বউয়ের কাছে আমি একেবারে বিরল প্রজাতির প্রাণী, এই আল্লাহর বান্দি, যেভাবে হোক আমাকে ছলে চাতুরে কৌশলে বশ করে ফেলবে। মেহেরিন তখন অন্য পরিকল্পনা করে। সে চুমকে কিছু না বলে সরাসরি চলে যায় এক জায়গায়, রেদওয়ান তালুকদারের অফিসে। রেদওয়ান তালুকদার রাজনীতির মুখোশে ঢাকা এক ভয়ঙ্কর পিশাচ। এখানে জানে না অন্য তার ভাগ কি লেখা আছে। মেহেরিন ভেতরে যায়। রেদওয়ান খুশি হয়ে বলে, আরে মেহেরিন আম্মু, আসো, বসো বসো। মেহেরিন চেয়ারে বসে, চোখে তীব্র ঘৃণা নিয়ে তাকায়। এই লোকটার চেহারা যে এত কুৎসিত রূপ লুকিয়ে আছে সেটা মেহেরিন স্পষ্ট দেখতে পায়।
মনে মনে বলে এই লোকটা যদি এখন এই টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াতে পারতাম ভালো লাগতো। হৃদ ভাইয়া আমাকে কেন করল আঙ্কেল? আজকের পর্বগুলো আমি ঠিকমতো পড়তে পারতেছি না, কারণ এখানে কোনো সেন্টেন্স মিলে না। কি যে লিখছে, অনেক জায়গায় বেঁধে গেছি, কারণ এখানে অনেক অনেক বানান ভুল, প্লাস এখন সেন্টেন্সও মিলতেছে না। তার উপরে বড় পর্ব দিতেছি, সব একটু মানিয়ে নিন। এই লাইনটা হয়তো এভাবে হতো যে হৃদ ভাই আমাকে কেন বিয়ে করলো না আঙ্কেল, বা হৃদ ভাই এমন কেন করলো আঙ্কেল। যাই হোক, রেদন তালুকদার দুঃখ নিয়ে বলে, জানি না আম্মু কেন এমন করলো, সেটা বুঝতে পারছি না। মেহেরিন সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনার ওই নোংরামুখী আমায় আম্মু বলবেন না। হৃদ ভাইয়া আপনার মতো জানোয়ার হয়নি, এটাই অনেক। রেদন গর্জে ওঠে, মেহেরিন দ্বিগুণ জোরে চেঁচিয়ে ওঠে, এই আওয়াজের নিচে। আপনার মতো ধর্ষক, বিশ্বাসঘাতক, প্রতারক, বেঈমান উঁচু গলায় মানায় না। তারপর সে আরেকটু এগিয়ে এসে বলে, আমার শাশুড়ি ভুল করেছিল, তখন আপনাকে মানুষ ভাবাই ভুল করেছিল। আপনি যখন তার সম্মানে আঘাত করেছিলেন তখন আপনার মাথা কেটে ফেলা দরকার ছিল, কিন্তু আফসোস আমার শাশুড়ি অসুস্থ ছিল, আর সেই সুযোগটা আপনার মতো পিশাচে নিয়েছে। রেদওয়ান চুপ, চোখে রাগ, হতাশা, ভয় একসাথে মিশে আছে। মেহেরিন চেয়ারে পা তুলে বসে। বলুন, রাজের ছোট বোন কোথায় রেখেছেন তাকে? রেজওয়ান চুপ। সে বুঝে যায় আজ আর গোপন রাখা যাবে না। বেরিয়ে যাওয়া এখান থেকে সে ফোঁস করে ওঠে। মেহেরিন হেসে উঠে দাঁড়ায়। আরে বা, আমার শ্বশুরের সাম্রাজ্য থেকে আমাকে বের করে দিচ্ছেন? সামান্য একটা কর্মচারী হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আবারও বলে, প্রস্তুত থাকুন রেদওয়ান তালুকদার, আপনার পতনের দিন খুব কাছে। এই খেলায় আমি থাকবো আমার স্বামীর পাশে। বলেই সে দরজা ঠেলে বেরিয়ে যায়। মাথা উঁচু করে বলে আসি। তার চোখে ছিল তীব্র আগুন। রাত ঠিক 12টা। আকাশে তারা জ্বলছে, চারপাশ নিস্তব্ধ। আত্মীয় স্বজন সবাই বাড়ি চলে গেছে। ছাদের এক কোণে বসে আছে 3 জন, মেহেরিন, রাজ আর লাবিব। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ লাবিব বলে উঠল, ভাবি তুমি কিভাবে এত ম্যানেজ করলে? মেহেরিন কিছু বলল না, শুধু মুচকি হাসে। লাবিব অবাক চোখে তাকিয়ে আছে। তুমি আর ভাই একেবারে এক কপি। ভাই কোনো প্ল্যান করলে সেটা কেমনভাবে সফল ছাড়াই সফলতা পেয়ে যায়। তুমি আর এক কাঠি সরেক। কিন্তু এত কিছু একা ম্যানেজ কিভাবে করলে? রাজ মাথা নেড়ে বলে, সেটাই তো ভাবছি। আচ্ছা, তুমি বোমটা পেলে কোথায়? মেহেরিন এবার কিছু না বলে শুধু মুচকি হাসে। তারপর হঠাৎ বলে ওঠে, এটাই তো শেষ না, আরেকটা সারপ্রাইজ আসছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। রাজ আর লাবিব একসাথে বলে ওঠে, আবার কি সারপ্রাইজ? মেহেরিন হাসে, ফোন বের করে সময় দেখে, তারপর কাউকে কল দেয়। বলে, কিরে, মিশন সাকসেসফুল? ওই পাশ থেকে কিছু বলা হয়, সেটা শোনা যায় না, শুধু মেহেরিন হাসি মুখে বলে, ওয়েল ডান। তারপর রাজ লাবিব দিকে তাকিয়ে বলে, 1 2 3 ধামাকা। রাজা লাবিব চমকে ওঠে, একে অপরের মুখের দিকে তাকায়। তারপর মেহেরিনের দিকে তাকিয়ে থাকে। মেহেরিন উঠে দাঁড়িয়ে গান ধরে, মে তেরি দুশ্মন তু মেরা, মে নাগিন তু সাপেরা। লাবিবের কানে কানে রাজকে বলে, ব্রো, ভাবে কি পাগল হয়ে গেছে? রাজ চোখ গরম করে তাকিয়ে আছে। আর একবার আমার বউকে পাগল বললে তোকে পাবনার টিকিট ধরিয়ে দিব। লাবিব মুখে হাত দিয়ে বলে, থাক, আমি আর কিছু বলবো না, কিন্তু এক কাজ করো, ভাবিকে জিজ্ঞেস করো তো এই ধামাকাটা আসলো কি করে? রাজ বলে, বউ, তুমি আবার কি ধামাকা করছো? তাড়াতাড়ি বলো, নয়তো টেনশনে আমার কিডনি লক হয়ে যাবে। মেহেরিন হেসে বলে, ফোন চেক করুন। রাজা লাবিব ফোন বের করে দেখে একটা ভিডিও পাঠানো হয়েছে। ভিডিওটা চালিয়ে দেখে ওদের চোখ ছানা বড়া। ভিডিওতে সায়েম সাহেবকে দেখা যাচ্ছে, যে একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। সেই ভিডিওটা পুরো নেট দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। দুজন একসঙ্গে বলে ওঠে, ও নো। মেহেরিন উচ্চস্বরে হেসে ওঠে। তার হাসিতে রাজ আর লাবিব হেসে ফেলে। মেহেরিন বলে, গিফট পেয়ে কেমন লাগলো আপনাদের? গিফট পেয়ে আপনাদের অনুভূতি কেমন বলুন? লাবিব বলল, ভাবি তুমি যা দিয়েছ না। রাজ হাসতে হাসতে বলে, মুমব্রেম, তুমি এত কিছু কবে করলে? মেহেরিন এবার মুখ গম্ভীর করে বলে, এটা তো শুধু শুরু। ওদের মান সম্মান, অহংকার, অহমিকা এই মেহেরিন শিকদার মাটির নিচে মিশিয়ে দিবে। ওদের রাস্তায় নামিয়ে আনবো। ওদের পাপের শাস্তি ওদের পেতে হবে। আপনাদের শৈশব কেড়ে নেওয়ার শাস্তি আমি নিজের হাতে তাদের দিব। আপনাদের মা বাবা আদর থেকে বঞ্চিত করে
তাদের শাস্তি তাদের পেতে হবে। সবকিছু থাকার পরেও আপনাদের যারা রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে তাদের শাস্তি তাদের পেতে হবে। সবকিছুর হিসাব ওদের দিতে হবে। লাবিব গর্বিত চোখে মেহরিনের দিকে তাকায়। রাজ একেবারে স্তব্ধ। মেহরিন এবার এগিয়ে এসে রাজের দুহাত ধরে বলে, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার সুখ দুঃখের সাথী। আপনার খুশি মানে আমার খুশি, আপনার দুঃখ মানে আমার ব্যথা, আপনার প্রতিশোধ মানে আমার প্রতিশোধ। আপনি একা নন কবি সাহেব, আপনার মুমব্রেন, আপনার বউ, আপনার অরিয়না আপনার পাশে আছে আর সারা জীবন পাশেই থাকবে ইনশাল্লাহ। রাজ জড়িয়ে ধরে মেহরিনকে। লাবিব চোখ মুখ মুছে ছাদের থেকে নেমে আসে। মনে মনে বলতে থাকে, জীবনসঙ্গী তো এমন হওয়া উচিত যে সব অবস্থায় স্বামীর পাশে থাকবে, আমার ভাবির মতো। রাজ মেহরিনকে জড়িয়ে ধরে কানের কাছে ধীরে ধীরে বলে উঠল, আজ আবার তুমি প্রমাণ করে দিলে আমি ভুল মানুষকে ভালোবাসিনি। আমি এমন একজনকে ভালোবেসেছি যে শুধু আমার ভালোবাসা নয়, আমার বিশ্বাস, জায়গা, অবস্থান, আস্থা সব। সে আমার জান পাখি, আমার মোমব্রেন, আমার অরিয়না, আমার বউ। অনেক ভালোবাসি তোমায় বউ। মেহরিন হেসে বলল, আমিও ভালোবাসি আপনাকে জামাই জান। আপনি আমার কবি সাহেব, আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ, আমার জীবন মরণের সাথী। এক গম্ভীর আবেগময় মুহূর্তে দুজনের নিঃশ্বাস একসুরে মিশে যায়। একটু পর মেহরিন আস্তে করে মুখ তুলে রাজের বুক থেকে আবারও বলে, জানেন কবি সাহেব, আপনার কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে? রাজ কপাল কুঁচকে বলে, কি? মেহরিন দুহাত তুলে দেয়, যেমন বাচ্চাটা কোলে ওঠার জন্য হাত বাড়ায়। রাজ হেসে বলে, বাচ্চা কোলে নেবার বয়সে যদি এমন বাচ্চার মাকে কোলে নিতে হয়, তাও আবার যেই সেই রকমের না, একেবারে ডেঞ্জারাস। মাথা ঠান্ডা করে 70-12টা বাজিয়ে দেয় এমন বাচ্চার মা। মেহরিন মুখ ফিরিয়ে নিয়ে বলে, দূর আনরোমান্টিক ব্যাটা, মুখটাই নষ্ট করে দিল। রাজ হেসে পেছন থেকে জড়িয়ে ধরে, দুহাতে রাখে মেহরিনের পেটে। শুধু রাখে না, হাত দিয়ে এলোমেলো ভাবে ছুঁয়ে দেয়। মেহরিন কেঁপে ওঠে, কবি সাহেব। রাজ নেশাগ্রস্ত গলায় বলে, মেহরিন রাজের হাত ধরে বলে, আপনি আমার কথা শুনছেন না কেন? রাজ এবার মেহরিনকে নিজের দিকে ফিরিয়ে দুই হাত রেখে বলে, শুনছি না বুঝি? তুমি তো বললে আমি আনরোমান্টিক, একটু দেখালাম আমি আনরোমান্টিক নাকি রোমান্টিক। মেহরিন রাজের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, ইস চুপ, আমার কথা আগে শুনবেন। রাজ মুচকে এসে হালকা কোমর থেকে মেহরিনের আঙ্গুল তুলে বলে, শুনছি ম্যাডাম। মেহরিন চুপ ঢোক গেলে বলে, ইস এভাবে ম্যাডাম ডাকবেন না, আমার কেমন জানি লাগে। রাজ দুষ্টু হাসে, মুখটা মেহরিনের কানের কাছে এনে ফিসফিস করে বলে, কেমন কেমন লাগে বউজান? মেহরিনের কান থেকে গরম বাতাস যেন বের হয়ে গেল। কেউ রাজের কানে কানে বলে, এটাই তো সাজেকে গিয়ে বলবো কেমনে? রাজ হঠাৎ শিশুদের মতো বলে উঠল, বউ। মেহরিন হেসে উঠল কপালের ঠোঁট ছোঁয়ায়, তারপরে কপাল ঠেকিয়ে বলে, আহারে আমার বউ পাগলা জামাইটা। রাজ হেসে বলে, অবশ্যই আমি বউ পাগল, এমন বউ পাগল যে এমন বউ পেলে পাগল না হয়ে যে উপায় নেই। মেহরিন রাজের নাকে কামড় দিয়ে দেয়। রাজ বলে, সবসময় আমার কাজটাই তুমি করো। মেহরিন বলে, তাই বুঝি? রাজ মাথা নাড়ে, হ্যাঁ মাঝে মাঝে মনে হয় আমি তোমার বউ আর তুমি আমার জামাই। এই দেখো তুমি কেমন আমায় খেয়ে দিলে যেখানে আমার তোমাকে খাওয়ার কথা। মেহরিন হেসে বলে, ছি কি সব বলছেন আপনি? রাজ বলে, আচ্ছা বলো তো তোমার কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে? মেহরিন একটু এগিয়ে এসে বলে, আপনার কবিতা, যেটার প্রেমে পড়ে আমি হারিয়ে গিয়েছিলাম, যার মায়ে পড়ে আমি ভাবি। রাজ আরেকটু পিছিয়ে যায়। মেহরিন আবার বলে, আর? রাজ বলে, আর? মেহরিন আবার বলে, আর? রাজ বলে, আর? মেহরিন আবারও বলে, আর? রাজ আবারও বলে, আর? এই খেলার ছলে মেহরিন এগোচ্ছে, রাজ পেছাচ্ছে, পেছাতে পেছাতে ঠেকে যায় দেওয়ালে। মেহরিন আবার রাজের সামনে এসে দুহাত বাড়িয়ে দেয়। রাজ তাকে কোলে তুলে নেয়। মেহরিন রাজের চোখে চোখ রাখে, আর আপনার এইটা। সে আঙ্গুল দিয়ে রাজের কপালে, তার কপাল থেকে শুরু করে আঙ্গুল নামিয়ে আনে নাকের ডগায়। তারপর থমথমে গলায় উঁচু অংশে বলে, যাকে অ্যাডামস আপেল বলে ঠিক তার ওপরে, এই জায়গাটা খুব পছন্দের আমার। রাজ ধীরে ধীরে দম নেয়, গলায় থেকে কথা আটকে যায়। মেহরিনের ঠোঁটে হালকা ছোঁয়া দেয় সেখানে। রাজ সেখানে মাথা তুলে ডুবে যায় মেহরিনের ঠোঁটে। মেহরিনের সাড়া পেয়ে রাজ আরও বেসামাল হয়ে যায়। মুহূর্তেই তারা হারিয়ে যায় গভীর অনুভবে। সেখানে কথা কম, স্পর্শের ভাষা বেশি ছিল। রাজ দিশেহারা আর মেহরিন তার সম্মতিতে। রাজ একেবারে তালে মাতাল। রাজ যখন একদম দিশেহারা হয়ে পড়ে তখন মেহরিন তাকে আস্তে করে ঠেলে দেয়,
এখন না। মেহেরিন চোখে চোখ রেখে বলে, আমি আপনার কাছে ধরা দেব, কিন্তু এটাই না। রাজ অসহায় চোখে তাকিয়ে থাকে, ঠোঁটে তৃষ্ণা দীর্ঘশ্বাস। আমি কালকে সাজেক যাচ্ছি। মেহেরিন হেসে ওঠে, রাজের বাহুতে হালকা একটা চড় দেয়। রাজ বলে, আপনার খুব হাসি পাচ্ছে তাই না? কিন্তু আপনি যে আমাকে তৃষ্ণার্ত রেখেছেন, আমি আপনাকে শুধু তৃষ্ণার্ত রাখবো আর ভালোবাসবো, এটা কিভাবে হয়? মেহেরিন হাসে। রাজ অস্থির হয়ে বলে, তুমি আমার তৃষ্ণা মেটাচ্ছ না, অথচ আমি পিপাসায় মরছি বউ। মেহেরিন হেসে ফিসফিস করে বলে, আরো কিছুদিন তৃষ্ণায় থাকুন, সময় হলে আমি আপনার পিপাসা মেটাবো, মোহে ভালোবাসায় পুরোপুরি। রাজ হেরে গিয়ে বলে, আচ্ছা, তবে আজকে অন্তত জড়িয়ে ধরে ঘুমাতে দিও, প্রথম দিনের মতো মাঝরাতে বের করে দিও না প্লিজ। মেহেরিন মাথা নাড়ে। রাজ তখন তাকে নিয়ে ঘরে ফিরে আসে। মেহেরিন রাজের বুকে মাথা রেখে ধীরে ঘুমের দেশে পাড়ি দেয়। রাজ তার চোখ বন্ধ করে বুকের মধ্যে তার প্রিয়তমাকে জড়িয়ে ধরে প্রশান্তিতে চোখ বন্ধ করে। সকাল 9টা। মেহেরিন রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছে। লামিয়া রেডি হয়ে নেমে আসে। টাটা ভাবিমণি, আমার দেরি হয়ে যাচ্ছে। মেহেরিন একটা চুমু দিয়ে বিদায় দেয়। সাবধানে যেও, বলে মেহেরিন। লাবিব নাস্তা করে রূপা বেগম নিজের রুমে, আর কুলসুম মেহেরিনকে সাহায্য করছে। হঠাৎ রাজ ডাক দেয়, মুমরেন। সব গুছিয়ে মেহেরিন বলে, কুলসুম আপা, তুমি বাকিটা দেখে নিও, আমি আসছি। কুলসুম বলে, আচ্ছা ভাবি। মেহেরিন রুমে ঢুকে দেখে রাজ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। মেহেরিন জিজ্ঞেস করে, কি হয়েছে, ডাকছেন কেন? সব তো আপনার সামনেই আছে। রাজ হেসে বলে, আসল জিনিসটাই তো সামনে ছিল না। মেহেরিন চারপাশে তাকিয়ে বলে, কি জিনিস? রাজ এগিয়ে এসে মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, এই যে আমার বউ। মেহেরিন হেসে ফেলে। রাজের টাইটা পরিয়ে দেয় মেহেরিন। রাজ বলে, রেডি হয়ে থাকো, মিটিং শেষ করে তোমাদের বাসায় নিয়ে যাব। মেহেরিন টেনে বলে, ঠিক আছে। রাজ মেহেরিনের কপালে একটা চুমু খেয়ে বলে, আসি। মেহেরিন মুখ গম্ভীর করে বলে, আমি এত কষ্ট করে রান্না করলাম আর আপনি না খেয়ে চলে যাচ্ছেন? রাজ ভুরু কুচকে বলে, বউ কষ্ট করে রান্না করেছে, না খেয়ে গেলে উপায় আছে? না খেয়ে গেলে তো দেখা যাবে বউ রাগ করে অফিসে বোম মেরে দিবে। মেহেরিন হাসে। রাজের বুক মুখে গুজে। রাজও হাসে। তাকে আরেকবার জড়িয়ে ধরে বলে, চলো। তারপর তারা একসঙ্গে নাস্তা করে নেয়। রাজ আর লাবিব চলে যায় অফিসের পথে। রাত 2টায় মেহেরিন রেডি হচ্ছে, সাথে লামিয়াও যাবে মেহেরিনের সাথে। লামিয়া, ভাবিমণি, তুমি আমার ব্রোকে অনেক ভালোবাসো তাই না? মেহেরিন হেসে বলে, তোমার ভাইয়াকে আমি বিয়ের আগে ভালোবাসতাম, আর এখন তো উনি আমার স্বামী, আমার আত্মার সাথে ওনার সম্পর্ক, তার বাঁকাহার আমি। লামিয়া বলে, ব্রো তোমাকে অনেক ভালোবাসে ভাবিমণি। মেহেরিন মাথা নাড়ে। তুমি তখনই রাজকে ঠিক তখনই রাজের কল আসে। লামিয়া দেখে ফোনে নাম দাও, কবি সাহেব। লামিয়া হেসে বলে, বাহ, কবি সাহেব। মেহেরিন ফোন রিসিভ করে। রাজ বলে, মিমরেন, তুমি লামিয়াকে নিয়ে আমার অফিসে চলে আসো, এখান থেকে আমরা চলে যাব তোমাদের বাড়িতে। মেহেরিন বলে, আচ্ছা। মেহেরিন বেরিয়ে পড়ে রূপা বেগমের কাছে। রাজের অফিসে গিয়ে নামে। ভেতরে ঢুকার আগে হঠাৎ লোকজনের সঙ্গে ধাক্কা লাগে। মেহেরিন বলে, সরি। লোকটা কিছু একটা লুকায় যায়। বলে, নো প্রবলেম। মেহেরিন ভালোভাবে তাকায় লোকটার দিকে, তারপর ভেতরে ঢুকে। ওরা রাজের কেবিনে গিয়ে বসে। হঠাৎ দেখে ওই লোকটা ভেতরে ঢুকে, হাতে কিছু একটা, উনি লুকিয়ে আছে। মেহেরিন লামিয়াকে বলে, তুমি একটু বসো, আমি আসছি। মেহেরিন বেরিয়ে পড়ে। বাইরে দেখেই বুঝে নেয় লোকটা কোথায় ঢুকেছে, যে জায়গায় মূলত মিটিং হচ্ছে রাজদের। লোকটা রাজের পাশে গিয়ে বসে। তখন ওই প্রজেক্টরে কিছু বোঝাচ্ছে সবাইকে রাজ। ঠিক তখন এই লোকটা তার হাত থেকে বন্দুক বের করে খুব নিচু থেকে তাক করে রাজের মাথায়, যেন কেউ কিছু দেখতে না পায়। ঠিক সেই মুহূর্তে মেহেরিন নিজের ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে ছুঁড়ে মারে লোকটার হাতে। সঙ্গে সঙ্গে বন্দুকটা পড়ে যায়। সবাই চমকে ওঠে। লাবিব ছুটে এসে লোকটিকে ধরে ফেলে। মেহেরিন বলে, ছাড়ো ওকে। লাবিব, কিন্তু ভাবি। মেহেরিন রাজের ঠিক দিকে তাকায়। রাজ মাথা নাড়ে। রাজ বলে, ছাড়। লাবিব রেগে ওঠে। ইচ্ছে তো করছে হতকে পুঁতে ফেলে দেই। মেহেরিন ধীরে ধীরে সামনে গিয়ে যায়। পুরো রুম স্তব্ধ। তার গায়ে কালো শাড়ি, চুলে খোপা, মুখে হালকা সাজ, কিন্তু চোখের কোণে আগুন। অনেকেই চিনে ফেলেছে মেহেরিনকে, অনেকেই সাথে পরিচয় আছে তার। মেহেরিন লোকটার সামনে গিয়ে ঘুরতে ঘুরতে বলে, কে পাঠিয়েছে আপনাকে ভাই? লোকটা ভয়ে আর হাতের ব্যথায় কাঁপছে। সে মেহেরিনকে চেনে, কিন্তু অনেক টাকার লোভে এসেছে, ভাবেনি ধরা পড়ে যাবে। মেহেরিন কৌতুকের সাথে বলে, আরে ভাইজান, ভয় পাবেন না, বলেন তো কে পাঠাইছে আপনাকে? রাজ দু হাতে কবজির দিকে তাকিয়ে আছে মেহেরিনের দিকে, ঠোঁটে হালকা হাসি।
লাবিব মনে মনে বলে শেষ, ভাইজান বলে বলে মেরেই দিবে। কি মানবতা, বা অবশ্য মানবতা তো থাকবেই, ভাবিটা কার দেখতে হবে না? আমার এত মানবতা, আমার ভাবি যদি না থাকে তাহলে কি জাতি মেনে নিবে? লাবিব নিজেই নিজেকে বাহবা দিতে লাগলো মুখ চেপে। হঠাৎ মেহেরিন চিৎকার করে বলল, কি হলো? উত্তর কথা বলছে না কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি ভাই। তারপর মুহূর্তেই সুর বদলে আসলো আদুরে গলায়, আহা ভাইজান বলুন না। মিটিং রুমে উপস্থিত সবাই হতভাগ্য। রাজা লাবিব হাসছে। মেহেরিন লোকটা চোখে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলল, না না, এইভাবে হবে না লাবিব। লাবিব বলে, জি ভাবি। মেহেরিন বলে, তোমার বন্দুকটা দাও তো, 2 মিনিটের জন্য ধরে দাও, 2 মিনিটের জন্য ধারে দাও। লাবিব হেসে বলে, 2 মিনিট কেন, 2-3 দিনের জন্য নিয়ে নাও। মেহেরিন হাসে। লাবিব বন্দুকটা দিয়ে দেয়। মেহেরিন লোকটার হাতে টেবিলের ওপর রেখে বন্দুক ঠেসে দেয়, একটা গুলি ছেড়ে দেয়। লোকটা হঠাৎই আঁতকে ওঠে। অনেকে বলে থাকে, যেমন বউ তেমন জামাই। একজন পেন দিয়ে মেরে দেয়, আরেকজন ভাই ডেকে গুলি করে মেরে দেয়। রাজা লাবিব অবাক। ওরা ভেবেছে মেহেরিন শুধু ভয় দেখাবে, কিন্তু সে যে সত্যি সত্যি গুলি করে দিল। লোকটা চিৎকার করে কাঁদছে, আমাকে ছেড়ে দিন, আমাকে তালুকদার সাহেব অনেক টাকা দিয়েছে রাজ শিকদারকে মারতে, আমি লোভে পড়ে গিয়েছি, আমাকে ছেড়ে দেন। মেহেরিনের চোখে আগুন নিয়ে তাকায় লোকটার দিকে আর চিৎকার করে বলে, তোর ওই বাপকে গিয়ে বলে দিস রাজ শিকদারের কাছে পৌঁছাতে আগেই মেহেরিন শিকদারকে পার করতে হবে। আর মেহেরিন শিকদারকে পার করার মতো সাধ্য ওর নেই। খবরদার, আমার হাজবেন্ডের দিকে যদি আর একবার চোখ তুলে তাকাস, তোর ওই চোখ আমি মেহেরিন উঠিয়ে নিব। তবে আমি তোকে জানে মারব না, তবে যে হাতে আমার স্বামীকে বন্দুক তুলেছিলি সেই হাত তুই নিজের শরীরে আর পাবি না। তারপর ডাক দেয় লাবিব। লাবিব বলে, হ্যাঁ। মেহেরিন বলে, ওর এই হাতটা আলাদা করে দাও, আর যে হাতটা একটা গিফট বক্সে করে পাঠিয়ে দাও রেদন তালুকদারের কাছে। লাবিব মৃদু হেসে বলে, আচ্ছা। মেহেরিন বন্দুক লাবিবের হাতে দিয়ে দেয়, রাজের কাছে যায়, রাজের মুখে নিজের আঁচলে মুছিয়ে দেয়। এসির মতো ঘেমে যাচ্ছে সে। রাজ হেসে ফেলে। সবাই মেহেরিনের দিকে তাকিয়ে অবাক। এই মেয়েটা একটু আগে একজনকে গুলি করে মারলো, আর এখন জামাইয়ের মুখ মুছে দিচ্ছে। রাজ, আই এম সরি এভরিওয়ান, এখন আমার বউকে সময় দিতে হবে, আপনারা যেতে পারেন। সবাই মাথা নাড়ে একজন একজন করে বেরিয়ে যায়। রাজ মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, ইস, আমার বউটা এত ভায়োলেন্ট কেন? মেহেরিন হেসে বলে, মাঝে মাঝে হতে হয়, চলুন এখন। তারপর রাজ, লাবিব, মেহেরিন, লামিয়া মিলে মেহেরিনের বাড়ির পথে রওনা হয়। সিঙ্গাপুর, সন্ধ্যা 7টা। মেহের বের হয়েছে বাইক নিয়ে। বাইকটা তার সবচেয়ে প্রিয় জিনিস গুলোর মধ্যে একটি, সাথে আছে জেরি। তারা মূলত একটা বাইক রেস করতে বের হয়েছে। দুজনে কালো জিন্স টি শার্ট পরা, ওপরে ব্লেজার, মাথায় হেলমেট। দুজনই হাই ফাইভ করে রেস শুরু করে। রেসের শুরুতে মেহের জেরিকে পেছনে ফেলে এগিয়ে যায়। মেহের হাসে। ঠিক তখনই দেখতে পায় আরেকটা বাইক তার পাশে ছুটছে। একটা তীব্র নিঃশব্দ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মেহেরিন মনে মনে বলে, আচ্ছা, রেস করতে চাই তো চলো, হয়ে যাক। মেহের গতি বাড়ায়। দুটো বাইক হাড্ডাহাড্ডি লড়াই চলে যাচ্ছে। কখনো কেউ এগিয়ে যাচ্ছে, কখনো কেউ পিছিয়ে যাচ্ছে। শেষমেশ জয় হয় মেহেরের বাইক সামনে এসে থেমে। সে অপরিচিত বাইক। দুটো বাইক অনেকটাই পথ পেরিয়ে এসেছে এক নির্জন রাস্তায়। সে বাইক থেকে একজন লোক নেমে আসে, মেহের সামনে এসে দাঁড়ায়, হাত বাড়িয়ে বলে, হাই, আই এম হৃদ। মেহের হাত বাড়ায়। হৃদ তাকায়। তার মুখে এক গম্ভীরত বিষয়। মেহের হেলমেট খুলে বলে, তার চুলগুলো এলোমেলো হয়ে আছে কাঁধে। তারপর সে হেলমেট ছুঁড়ে মারে হৃদের দিকে। হৃদ সেটা দেখে ধরে ফেলে। মেহের এক হাতে চুলগুলো গোছাতে থাকে। হৃদ অপলক তাকিয়ে থাকে। তার চোখে মেহেরকে পর্যবেক্ষণ করাই যেন পালা, নিখুঁতভাবে। নীল চোখ, গোলাপি ঠোঁট, সোজা নাক, থুতনি, সেই ছোট্ট তিল, আর যেভাবে চুলগুলো মেহেরের দিকে হাত গোছানো। হৃদ যেন কিছু একটা অনুভব করছে। একটু মনে মনে বলে, এইটুকু সামান্য চুল গোছাতে এই অবস্থা কেউ এত সুন্দর লাগে না। হয়তো আমি খুঁজছি মেহেরিনকে ওর মাঝে, তাই হয়তো এমন লাগছে আমার। কিন্তু ওর তো আলাদা, দুটো মানুষ। ঠিক তখনই মেহের বল, ও হ্যালো, কোথায় হারিয়ে গেলেন? হৃদ চমকে ওঠে, না না, কিছু না। আপনি এই সময়, মানে আমি ভাবছিলাম। মেহের হেসে বলে, ছেলে ভেবেছিলেন তাই না? হৃদ মাথা নাড়ে, হেসে ফেলে। মেহের মুচকি হেসে বলে, অনেকেই ভাবে। রেস করতে গিয়ে কিছুটা নির্জন রাস্তা ধরে এসেছে দুজনে। হালকা ঠান্ডা লাগছে।
জ্যোৎস্না আর স্লিলাইট মিশে তৈরি হয়েছে এক রহস্যময় পরিবেশ। ঋতু মুখে তুলে বলে, যদি কিছু মনে না করো একটা অনুরোধ করব। মেহের বলে, অনুরোধ না, অনুরোধ তাও আমাকে। হালকা এসে বলে, আচ্ছা বলুন। হৃদ একটু দ্বিধা নিয়ে বলল, ওইখানে বসি চলুন। দুজনে রাস্তার পাশে ছোট একটা বেঞ্চে গিয়ে বসে। হৃদ একবার গম্ভীর হয়ে বলে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মেহের বলে, আপনি কি আমার টিচার যে প্রশ্ন করবেন আর আমি বাধ্য ছাত্রী হয়ে উত্তর দিব? হৃদ হেসে বলে, প্লিজ। মেহের হেসে বলে, আচ্ছা বলুন। হৃদ ধীরে বলে, তোমার কি কোনো যমজ বোন আছে অথবা এমন কোনো কাজিন যে একদম তোমার মতো দেখতে? মেহের হেসে বলে, হ্যাঁ আমার যমজ বোন আছে, নাম মেহেরিন, তবে আমাদের চোখের রং আলাদা আর একটা ছোট পার্থক্য আছে। হৃদ বলে, তার ঠোঁটের নিচে তিল আর তোমার চিবুকে। মেহের মাথা নাড়ে, ঠিক তাই তো, কিন্তু আপনি কিভাবে জানেন? আপনি কি মেহুকে চিনেন? হৃদ শান্ত গলায় বলে, তুমি মেহেরিনের বিয়েতে যাওনি? মেহের বলে, না, ওই দিন আমার একটা এক্সাম ছিল। কিন্তু বললেন না তো আপনি কিভাবে চিনেন মেহুকে? হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওর বিয়ে আমার সাথে ঠিক হয়েছিল। মেহের চমকে যায়, আপনি হৃদ তালুকদার? হৃদ মাথা নাড়ে। মেহের হাসি বলে, তাহলে এখানে কেন? হৃদ কিছুক্ষণ চুপ থাকে। মজা করছো? তুমি জানোই তো মেহেরিন রাজকে ভালোবাসে। মেহের মাথা নাড়ে, তা তো ঠিক। যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। তবে আপনি পালিয়ে এসেছিলেন কেন? হৃদ আকাশের দিকে তাকিয়ে বলে, রাজ আমার ছোটবেলার বন্ধু। আমি কিভাবে তার ভালোবাসার মানুষকে বিয়ে করি, যেখানে মেহেরিন নিজেও রাজকে চায়? মেহের চুপচাপ হৃদের দিকে তাকিয়ে থাকে। কেন যেন হৃদের এই কথা শুনে খুব ভালো লাগলো মেহেরের। এই মানুষটা তাকে অবাক করছে। একটা অদ্ভুত প্রশান্তি হয়ে যাচ্ছে হৃদের এই কথায়। মেহের বলে, আমি যতদূর জানি আপনি নিজেও মেহেরিনকে ভালোবাসতেন। হৃদ চোখে চোখ রেখে বলে, ভালোবাসতাম কিনা জানি না, তবে হ্যাঁ, মেহেরিনকে আমার অনেক ভালো লাগতো। কিন্তু সেই ভালো লাগা বা ভালোবাসা 2-3 মাসের, আর রাজ তাকে 3 বছর ধরে পাগলের মতো ভালোবাসে। মেহের মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হৃদ এই স্বীকারোক্তি তাকে যেন অনবরতভাবে আবেগিত করছে। মেহের বলে, আপনি সত্যি খুব ভালো একজন মানুষ। হৃদ হাসতে হাসতে বলে, তুমি বলছো এই কথা? সেই দিন তো তুমি আমার গোটা বংশ উদ্ধার করে দিচ্ছিলে। মেহের বলে, দোষ তো আপনারই ছিল। হৃদ এবার জোরে হেসে ফেলে। এই হাসিটা যেন অন্যরকম। মেহের থমথম খেয়ে যায়। হৃদ এই হাসিতেই যেন হারিয়ে যায়। তার হৃদস্পন্দন বাড়তে থাকে। মেহের নিজের মধ্যকার অনুভব করে এটা কেন এক অচেনা অনুভব। এই প্রথম সে এমনটা অনুভব করছে। কেমন জানি ঘোরালো লাগছে। হৃদের দিকে তাকাতে মন চায় খুব। হৃদ হঠাৎ হাসি থামিয়ে বলে, কি হলো, চুপ হয়ে গেলে কেন? মেহের এসে বলে, কিছু না। হৃদ উঠে দাঁড়ায়, হাত বাড়িয়ে দেয়, চলো বাড়ি ফেরা যাক। মেহের একবার তাকায় হৃদের দিকে, তারপর হাতের দিকে। অবশেষে হৃদের হাতটা ধরে ফেলে। অবশেষে ঠিক সেই মুহূর্তে একটা ঘটে গেল। হৃদের হাত ছুটে মেহেরের শরীর কেঁপে ওঠে। সে দ্রুত হাত সরিয়ে নেয়। একটা কথাও বলে না। হৃদের কাছ থেকে হেলমেট নিয়ে বাইক স্টার্ট করে। হৃদ ছুটে পিছন থেকে ডেকে ওঠে, মেহের শুনছো? কিন্তু মেহের আর থামে না, ছুটতে চলে যায়। রাত 12টা। রাজ আর বাকিরা সবাই এসে গেছে মেহেরিনদের বাসায়। খাওয়া দাওয়া শেষ। পেট ভরে গল্পর হাসির মাহফিল একই ছাদে। চাঁদের আলোয় জমে উঠেছে আড্ডা। মেহেরিন, রাজ, লাবিব, মেহবুবা, লামিয়া আর চুমকি সবাই ছাদে। চুমকি আজ সকালে এসেছে, আর যতদিন মেহেরিনরা থাকবে ও থাকবে। সবার মধ্যমণি রাজ গল্প শুরু করেছে। কখন কিভাবে প্রথম মেহেরিনকে দেখেছিল এবং কিভাবে কোথায় সব থেকে প্রোটেক্ট করেছে সব বলছে। চুমকি বলে, দুলা ভাই আপনি একটা জিনিস কি ডিমটাই না করলেন বিয়ে নিয়ে, পুরাই ফিল্ম। রাজ হেসে দিয়ে তাকায় ওর দিকে। আর কি মাইটাই না খেলেন বলেন তো? আমার মতো বিয়ে করতে করতে এসে বইয়ের হাতে মায়ের খায় কয়জন বলো? এ কথা শুনে সবাই হা হা করে হেসে ওঠে। লাবিব বলে কুচকে বলে, এখানে হয়তো ভুরু কুচকে বলে হতো। এই লাদা বাচ্চা, তোমারও কি ভাবির মতো মারামারি করার অভ্যাস আছে নাকি? মেহবুবা রেগে বলে, এই বাদর, আপনার কি সমস্যা? সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন কেন আমার সাথে, বাদর কোথাকার? লাবিব বলে, এই লাদা বাচ্চা, তুমি আবার আমায় বাদর বলছো কেন? মাহির বলে, আবার শুরু হয়ে গেল টম এন্ড জেরির কাহিনী। মেহবুবা বলল, হ্যাঁ
বলবো, 101 বার বলবো। আমাকে যতবার লেদা বাচ্চা বলবে আমি ততবার বাদর 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 বলবো। লাবিব মেহবুবার কানে কানে বলে, এখন যত ইচ্ছা দৌড়াও শোনা, সময় মতো বোঝাবো তোমাকে। মেহবুবা লাবিবকে ধাক্কা দিয়ে বলে, আমিও দেখে নিব কি করতে পারেন আপনি। লামিয়া কপালে হাত দিয়ে বলে, হাই আল্লাহ, এই টম এন্ড জেরি সারাক্ষণ ঝগড়া করে। চুমকি লামিয়াকে জড়িয়ে ধরে, ঝগড়া করে না সোনা বলে। মেহেরিন ধমক দিয়ে ওঠে, তোরা থামবি এবার। রাজ বলে, এই বাদর চুপ কর, আমার শালি কে এত জ্বালাস কেন? রাজের কথায় মেহবুবা খুশি হয়, লাবিবের মুখ ভোতা হয়। ব্রো। রাজ বলে, কি ব্রো? হ্যাঁ, সারাক্ষণ পেছনে লেগে থাকিস কেন? লাবিব দাঁতে দাঁত বের করে বলে, ভালো লাগে। মেহবুবা মুখ ঝামটা দেয়। সবাই হাসে। রাজ নাটকে ভঙ্গিতে উঠে দাঁড়ায়। বাচ্চারা তোমরা গিয়ে ঘুমাও, আমি আমার বউকে নিয়ে একটু চন্দ্রবিলাস করে আসি। সবাই ওই ইউ বলে ওঠে। মেহরিনকে মুখ ঝামটা দিয়ে বলে, এখন রাত কয়টা বাজে জানেন? আসছে আমার চন্দ্রবিলাস করতে। রাজ দুঃখী দুঃখী মুখ করে বলে, জানি তো, একই রাত, তাই কি? সবাই জোরে হেসে ওঠে। সবাই একে একে নিচে যেতে চায়। মেহেরিন রাজের মুখ থেকে হাত সরিয়ে বলে, রাজ তার হাত ধরে আলতোভাবে চুমু খায়। তারপর নাটকের ভঙ্গিতে বলে, বউ তুমি আমার সঙ্গে অন্যায় করছো, বিয়ে করেও আমাকে ভার্জিন রেখে দিলে, জাতি শুনলে আমায় মেনে নিবে? মেহেরিন ঠোঁট কামড়ে হেসে বলে, না মানলে না মানুক, এখন চলুন। রাজ হেসে মেহেরিনের পিছু নেয়। দুজনেই রুমে ঢুকে কাপড় পাল্টে নেয়। মেহেরিন পরে জিন্স আর টপ, রাজ পরে কালো শার্ট আর কালো প্যান্ট। দুজনে বেরিয়ে যায় বাইকে চড়ে। নীরব শহর, রাতে ঘুমন্ত বাতাসে একসাথে ডুবে যেতে। রাত গভীর। শহরের কোলাহল পেরিয়ে বহুদূর এসে পৌঁছায় রাজ আর মেহেরিন। রাস্তা প্রায় ফাঁকা, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের গ্রান, নিঃশব্দ গন্ধ বাতাসে ভেসে চলেছে। রাজ বাইক থামালো। রাস্তা ধারে একটা গাছের পাশ থেকে। রাজ আসি বলে কোথাও একটা গেছে। মেহেরিন নেমে বসে আছে পাশের ঘাসে। একটু এগিয়ে থাকে একটা বাগান বিলাস গাছ থেকে চোখ পড়ে। কিছুক্ষণ পর রাজ ফিরে আসে, হাতে একটা লাল জবা ফুল। মেহেরিনের কপালে কুচকে তাকায়, এই নির্জন রাস্তায় আমাকে একা রেখে কোথায় গিয়েছিলেন আপনি? রাজ বলে, বউ একটু মূত্র বিসর্জন দিতে গিয়েছিলাম। মেহেরিন ভুরু কুচকে বলে, তা হাতে ফুল এলো কোথা থেকে? রাজ হেসে বলে, ফুলগুলো সুন্দর লেগেছিল, তাই ভাবলাম আমার সুন্দরী বউ ফুলটাকে ফুল দেই। মেহেরিন মাথা নাড়ে, ঠোঁটে হাসি, চোখে কৌতূহল। রাজ গলা পরিষ্কার করে বলতে শুরু করে, তুমি আমার বসন্ত। তুমি কি জানো এই রাস্তার নীরবতা তোমাকেই? নরম গভীর এই রহস্যে মোড়ানো। তোমার চোখে ভেতর আমি এক ছোট্ট ফুলের বাগান দেখি, যেখানে প্রতিটা পাপড়ি আমার নামে জাগে প্রতিদিন। এই জবা ফুলটা শুধু ফুল নয়, এটা এক একটা কথা। তুমি আমার ভালোবাসা, এই তিনটা শব্দই গন্ধ মেখে আছে। আমি পথ হারাই তোমার পাশে এসে, আর তুমি না থাকলে রাস্তা থাকে ঠিক গন্তব্য হারাই। তুমি আমার বসন্ত, যেখানে প্রতিদিন প্রেম ফোটে নতুন রঙে। মেহেরিন নিঃশব্দে তাকিয়ে থাকে রাজের চোখে। চোখের পাপড়ি একটু কেঁপে ওঠে তার ঠোঁটের কোণে ধরে পড়া এক নরম হাসি। নীরব রাস্তায় একটা গাছের নিচে মেহেরিন আর রাজ কিছুক্ষণ বসে। চাঁদের আলোয় মেহেরিনের মুখটা যেন আরো কোমল ও স্নিগ্ধ লাগে। রাজ আলতো গলায় বলে, বউজান। মেহেরিন সাড়া দেয়, রাজ মুচকি এসে বলে, একটা গান শোনাও না। মেহেরিন একটু অবাক হয়েও বলে, এত রাতে গান গাইতে বলছেন? রাজ তার হাত ধরে আলতো করে বলে, মুমরেন প্লিজ। মেহেরিন রাজের দিকে তাকায়, তারপর নরম গলায় বলে, মায়াবী গান গেয়ে বলো। তোমার আকাশ দুটো চোখে আমি হয়ে গেছি তারা, ওগো আমার আকাশ দুটো চোখে আমি হয়ে গেছি তারা। এ জীবন ছিল নদীর মতোই গতিহারা, এ জীবন ছিল নদীর মতোই গতিহারা। রাজ মুগ্ধ হয়ে শোনে। গান শেষ হতে রাজ মেহেরিনকে জড়িয়ে ধরে, কিছু না বলে শুধু ধরে রাখে। অনুভবের ভাষা নেই, শুধু নীরবতা তার হৃদয়ে ছোঁয়া। অনেক সময় এভাবে কেটে যায়। তারপর মেহেরিন বলে, চলুন এবার যাওয়া যাক। রাজ একটু বিরক্তির সুরে বলে, গেলেই কি? আমার তো ঘুম ছাড়া আর কোনো কিছুই কাজ নেই, তার থেকে এখানে ঘুমিয়ে পড়ি। মেহেরিন এসে বলে, ঢং না করে চলুন। রাজ কেমন একটা ভাম করে বলে, আমি ঢং করি? তারপর চোখ নাচিয়ে বলে, আমার জায়গায় থাকলে বুঝতে পারতে। সামনে বিরিয়ানি, কিন্তু খেতে পারি না, কারণ আমার হাত বাঁধা। এই ফিনিশটা যে শুধু বিরিয়ানি লাভাররাই বোঝে। মেহেরিন হেসে ওঠে। রাজ বলে, বউ। মেহেরিন দাঁড়িয়ে পড়ে। রাজের হাত টেনে বলে, চলুন এবার যাওয়া যাক। রাজ বাইক স্টার্ট করে।
যেতে হবে। ঠিক তখন তিনটা বাইক নজরে পড়ে। তিনটা বাইক করে 9 জন ছেলে এসে হাজির। চেহারা দেখে বোঝা যায় গাঁজা খেয়ে সারাদিন তালভন হয়ে পড়ে থাকে। লুক লাইক এ ভিলেন। মেহেরিন রাজের দিকে তাকায়। রাজা তার চোখে চোখ রাখে। মেহেরিন হেসে বলে, মনে হচ্ছে আমাদের প্রেমটা কারো সহ্য হচ্ছে না কবি সাহেব। রাজা মুচকি হাসে। চলো ওদের একটু শেখায়, প্রেমে বাধা দেওয়ার ঘোর অন্যায়, এর জন্য একটু শাস্তি দেওয়া যাক। দুজনে বাইক থেকে নেমে পড়ে। দুজনেই হাত ভাঁজ করে বাইকে হেলমেটের দিকে ঘোরায়। ঠোঁটে উঠে আসে এক চিরচেনা হাসি। রাত তখন গভীর, কিন্তু প্রেম করার সাহস দুটোই জেগে উঠেছে। মেহেরিন ভালো করে তাকা ওদের দিকে। চেহারা চলনে বোঝা যাচ্ছে গাজার খপ্পরে পড়ে বেহাল দশা। চোখে রাগ বাঁকা হাসি। একবার চিৎকার করে বলে, এই রোমিও জুলিয়েট, প্রেম করছো এখানে? দাঁড়াও। বাইক তিনটা মেহেরিন ও রাজের পাশে গোল গোল করে ঘুরছে। রাজ ঠান্ডা গলায় বলে, কি সমস্যা ভাই তোমাদের? প্রেমে বাধা দেওয়ার কি কারণ? নাকি নিজেরাও প্রেম করতে পারো না তাই বলে আমাদের জ্বালাতে আইছো? এই সময় হঠাৎ করে একটা ছেলে কোমর থেকে ছোট্ট একটা ছুরি বের করে ছুঁড়ে মারে মেহেরিনের দিকে। কিন্তু মেহেরিন খেপ করে ছুরিটা ধরে ফেলে। ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে বলে, নিশানা তো বাজে, দাঁড়ান আমি নিশানা দেখাচ্ছি। কাকে বলে নিশানা? এই বলেই ছুরিটা ছুঁড়ে মারে ঠিক ছেলেটার বুক বরাবর। ছেলেটা বাইক থেকে পড়ে যায়। রাজের চোখে পড়ে, বড় বড় করে তাকিয়ে থাকে। আরে সাব্বাস অরিওনা, তোমার নিশানা তো ঝাক্কাস। মেহেরিন হেসে চোখ টিপ দিয়ে বলে, ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে। বাকিরা নামতে থাকে। একজন গালাগালি শুরু করে। রাজকে উদ্দেশ্য করে ছেলেটা তেড়ে আসে মেহেরিনের দিকে। মেহেরিন তার হাতে কোনো আক্ষেপ নেই। হারমায়েশ। রাজ হাত গুটাতে গুটাতে বলে, ওর দিকে আগালে হাত পা ভেঙে দিব। তার থেকে ভালো আমার এই বাপটিনে টিকিটটা ওপরে পাঠিয়ে দিব। ছেলেটা খেপে ওঠে, রাজের দিকে ধুয়ে আসে। রাজ এক হাতে ছেলেটাকে ঘুষি দেয়, আরেক হাতে লাথি মেরে মুহূর্তেই ফেলে দেয়। মেহেরিন কিছুক্ষণ তাক হঠাৎ চিৎকার করে ওঠে, ছি, আপনি একজন গ্যাংস্টার হয়ে ওদের সাথে এভাবে মারামারি করছেন? আমার সম্মান আপনি এভাবে মাটিতে মিশে দিচ্ছেন, ছি। রাজ থমকে যায়। এই ফাঁকে মেহেরিন এগিয়ে যায়, এক ছেলের হাত থেকে ছুরি নেয়, তারপর চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে উড়াধুরা কুপানি শুরু করে দেয়। এইভাবে হামলা করে বসে কেউ কল্পনা করতে পারেনি। ফলাফল 5 মিনিট 5 ভেতরে বেশিরভাগ ছেলে হাত পা কাটা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সাথে রাজের কেউ এক ধাক্কা দেয়। রাজ কাঁধ থেকে ধুলো ঝেড়ে বলে, বাবা, আমার বউ তো আমাকে মাটিতে ফেলে দিল। আমি তো দাঁড়িয়েছিলাম, আমাকে ধাক্কা দিল। তুমি নট ফেয়ার বউ। মেহেরিন হাসতে হাসতে বলে, আমাকে হালকাভাবে কেন নিচ্ছেন কবি সাহেব? ভুলে যাবেন না আমি একজন গ্যাংস্টার লাভলি ওয়াইফ, সো বি কেয়ারফুল। রাজ পাশে দাঁড়িয়ে হেসে বলে, ছি বউ, তুমি অন্যের জিনিসের দিকে নজর দিচ্ছ, তোমার জিনিস তো রয়েছে। মেহেরিন বলে, নষ্ট পুরুষ। দুজনেই ঘুরে পেছন ধরে হাঁটা শুরু করে। হঠাৎ এক আহত ছেলে দাঁড়িয়ে ওঠে, এসে মেহেরিন গলায় ছুরি ধরে চিৎকার করে ওঠে, শালি, তোর অনেক তেজ তাই না? মায়া হইয়া বেড়াগুলোকে মারামারি করস? এক টান দিয়ে সব তেজ বের হয়ে যাবে শালি। রাজ ঘাবড়ে যায়। মেহেরিন চোখে দিকে তাকায়। মেহেরিন চোখ টিপ দেয়। রাজ মেহেরিনকে ইঙ্গিত করে বুঝে সরে যায়। মুহূর্তে ডান পা তুলে এক লাথি মারে ছেলেটার স্পেশাল জায়গায়। সে তখনই মাটিতে লুটিয়ে পড়ে। মেহেরিন মাটিতে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে ঘুরিয়ে ছেলেটার হাতের তালুতে গেঁথে দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। মেহেরিন চুল ঠিক করে রাজের কাছে আসে, হালকা একটা সফট কিস দেয় গালে, তারপর বলে, চিল, এত ভয় পাওয়ার কি আছে? রাজ হাসে, তুমি তো রীতিমাত্র রণক্ষেত্রের রানী। তারপর ছেলেগুলো নিজেদের দিকে তাকিয়ে বলে, ভাই সাহেবরা নেক্সট টাইম দেখে আসবেন। আমার বউ মারামারিতে এতটাই এক্সপার্ট, আমাকেও ছাড় দেয়নি। আমার বিয়ের দিনও আমার দাঁতের জায়গায় নড়িয়ে দিয়েছে। সবাই স্তব্ধ, কেউ আর কোনো কথা বলার সাহস পায় না। মেহেরিন বাইকের দিকে হেঁটে যায়, ওঠার আগে ঘুরে দাঁড়ায়। যারা তোদের পাঠিয়েছে তাদের গিয়ে বলিস ওদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি মুখোমুখি হব। সেই দিন আর হার জিত ভাববো না, বলে দিস। এই বলে রাজের পেছনে বসে পড়ে। রাজ বাইক স্টার্ট দেয়। দুজনই বাতাসে কেটে ওঠে রাতের শহরে বুক চিরে। ফিরতি পথে রাজ গান ধরে, কি নামে ডাকবো বলো তোমাকে, মন্দ করেছে আমাকে তোমার ওই 2 চোখে।
হালকা ঠান্ডা হাওয়া বইছে বাইরে। পেছনে বসে মেহেরিনে পিঠে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে রয়েছে। এই রাতের নির্জনতা আর রাজের গলা সুর তাকে এক নিরাপত্তা আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। বাসায় ফিরে মেহেরিন ফ্রেশ হয়ে আসে। মেহেরিন বিছানা বিছাচ্ছে। রাজ শুধু ট্রাউজার পরে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মেহেরিন আর চোখে কয়েকবার রাজের হাবভাব দেখে ওইভাবেই দেখে টাস করে একটা চোখ ঘুরিয়ে নেয়, কিন্তু বারবারই রাজের দিকে চোখ চলে যাচ্ছে। আমি বুঝি না বউ, তুমি আমি গোসল করে আসলে এভাবে চোরের মতো চেয়ে থাকো কেন? বউ হয়ে জামাই কিভাবে চুরি করে দেখো কেন? মেহেরিন বালিশ ছুঁড়ে মারে। আপনার কি একটু লজ্জা নেই? এভাবে খালি গায়ে থাকেন? রাজ মুচকি এসে বলে, বউয়ের সামনে লজ্জা পাই কাপুরুষেরা। কতবার বলবো তোমায় বউ, আমি কাপুরুষ নই? তারপরও মেহেরিন হাতটা দিয়ে জিম করা বডির সিক্স প্যাক্স দেখে রাখে আর বলে, এই বডি শডি বানিয়ে লাভ কি যদি বউ ভালো করে নাই দেখে? মেহেরিনকে একটু ছুতে যায়। মেহেরিন হাত সরিয়ে নেয়। নষ্ট পুরুষ? রাজ আবার বলে, শুধু নষ্ট পুরুষ নই, তুমি জানো আমি তোমাকে কেমন চোখে দেখি? কেমন চোখে? রাজ ধীরে ধীরে বলে, নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। মন আমার কি চাই বোঝায় কেমনে? এটুকু বলে কোমরে হাসে, এইটুকু বলে ঠোঁট কামড়ে হাসে। মেহেরিন হঠাৎ রেগে যায়। রাজ নাটকীয় ভঙ্গিতে কাজ জাগিয়ে বলে, এই একটাই কাজই তো পারো তুমি, ঘর থেকে বের করে দেওয়া আর মারামারি করা। বউ হয় নরম লাজুক, আর আমার কপালে আল্লাহ দিছে একটা, আদর করতেও জানে না। মেহেরিন দাঁড়িয়ে পড়ে, আমি মারি তাই তো? সে হাত তোলে, রাজকে পাশ কাটিয়ে সরে দেয়। মেহেরিন গাল টুপ করে চুমু খায়। নিস্তব্ধ মেহেরিন, এটা কি করলেন? হ্যাঁ? রাজ হাত ধরে ঘুরিয়ে বলে, আরো করব? আরো কয়েকটা নরম চুমু দেয় গালে। রাজ হেসে কোলে তুলে নেয়। মেহেরিন হেসে ফেলে, জড়িয়ে ধরে। রাজ তাকে বিছানায় শুইয়ে দেয়, নিচেও পাশে এসে শয়। মেহেরিন মাথা রাখে রাজের বুকে। রাজ চুলে হাত বুলিয়ে বলে, বউ কালকে আমরা সাজেক যাব প্লিজ, আমি আর পারছি না এইভাবে দিন চালাতে। যৌবন সব ফুসে গেল। মেহেরিন ওঠে, জড়িয়ে ধরে, গালে একটা চুমু দিয়ে বলে, চুপ করুন নষ্ট পুরুষ। রাজ হাসি ফেলে। তার বুকে ভেতর তখনও শান্ত এক ভালোবাসার তৃষ্ণা। সাজেক হবে ভালোবাসার নতুন অধ্যায়। সিঙ্গাপুরের সকালটা আজ ঝকঝকে। 7টা বাজে। রাস্তাটাগুলো পুরোপুরি ফাঁকা। হালকা হাওয়া আর সূর্যে কোমল আলোয় হাঁটছে মেহের আর জেরি। তবে আজকে সকালটা মেহেরের ভেতরটা একেবারে ভারী। হৃদের মুখটা কিছুতেই সরাতে পারছে না তার মাথা থেকে। চোখ বন্ধ করলেই সেই চাহনি, সেই গম্ভীর গলা তার কানে বাজে। সে বিরক্ত, নিজেকেই প্রশ্ন করছে বারবার, এত ছেলেকে তো দেখেছিস, কথা বলেছিস, কারো বেলায় তেমন কিছু হয়নি, হৃদের বেলায় কেন এমন? পাশে হাঁটতে হাঁটতে তাই জেরি হেসে বলে। মেহের দাঁড়িয়ে রেগে বলে, কোমরে হাত দিয়ে বলে, তুই শাকচুনির মতো হাসছিস কেন? আর আমি মরছি আর তুই মজা করছিস? দুষ্টুমি হাসে জেরি। বলে, আই থিঙ্ক ইউ আর ইজ লাভ উইথ হিম, লুক লাইক এ পারফেক্ট কেস। আই লাভ দ্যাট ফার্স্ট সাইড বেবি। মেহের চোখ ঘুরিয়ে বলে, না রে তেমন কিছু না, হয়তো খুব সুন্দর করে কথা বলে তাই, আর ওর মনটাও তো ভালো, হয়তো নয়তো সে। এইটুকু বলেই থেমে যায়। হঠাৎ চোখ চিকচিক করে ওঠে, বিশেষ করে যখন একজন মানুষ আরেকজনকে ভালোবাসে, ঠিক সে মানুষটাকে ভালোবাসা বলে, সম্মান করে। এটা তো অবশ্যই ভালো মানুষের মনের কথাই। কজনই পারে এমন করতে? জেরি একটু চুপ থাকে, তারপর মাথা নাড়ে। কিন্তু দেখ, যতই বলিস বারবার তার কথাই বলছিস, এটাতে কি বোঝায়? মেহেরিন কাতর কণ্ঠে বলে, জেরি সরি মেহের। তারপর হেসে ফেলে, ধর যদি ভালোবেসে ফেলিস তখন কি করবি? মেহের মুচকে এসে বলে, তাহলে তো ওকে তোর ব্রাদার ইন ল বানিয়ে ফেলবো। কে? জেরি বলে, ঠিক আছে আমিও রাজি, ছেলেটা এখনো দেখিনি, কিন্তু তোর পছন্দের ওপর আমার বিশ্বাস আছে, যাকে পছন্দ করবি সে সুন্দরী হবে। মেহের হেসে ফেলে। ওরা আবার হেঁটে যেতে থাকে। কথা বলতে বলতে দুজন হাঁটছিল। হঠাৎই কারোর সাথে ধাক্কা খায় মেহের। কানা নাকি রে? মেহের বলে। সে মাথা তোলে, দেখতে পায় সামনে এক হাত বাড়ানো। চোখ তুলে দেখে হৃদ। আপনি? মেহের বিস্ময় হয়ে বলে। হৃদ নীরব গলায় বলে, ওকে ওঠো, আগে ওঠো। মেহের উঠে দাঁড়ায়। আচ্ছা, আপনি কি আমাকে দেখলে ধাক্কা মারতে মন চায়? হৃদ হেসে বলে, আমি ইচ্ছে করে দেইনি, তবুও কেন জানি তোমার সাথে বারবার এমন হয়। মেহের মুখ টেপে হাসে। তাহলে ঠিক আছে, আর কারোর সাথে ধাক্কা খাবেন না, শুধু আমার সাথে খান। হৃদ একটু চমকে তাকায়, তারপর হাসে। কি ধাক্কা? ওদের কথার মাঝ থেকে হতবাক হয়ে তাকিয়ে থাকে জেরি।
দিকে ইশারা করে মেহের বলে, মিট মাই বেস্ট ফ্রেন্ড জেরি। হৃদ হাত বাড়িয়ে বলে, হাই জেরি, আই এম হৃদ। জেরি হাসে, ও আই সি, বাই দ্য ওয়ে আই এম জেরি। সকলেই যেন জাদুময়ভাবে এগিয়ে চলেছে। জেরির সাথে হালকা দুষ্টমি আর হৃদের সাথে দেখা। মেহের বুঝে উঠতে পারে না তার মনটা আসলে কোন দিকে দৌড়াচ্ছে। এমন সময় হৃদ একপাশে তাকিয়ে বলে, আমারও কাজিন তুষার। তুষার হাসি মুখে এসে দাঁড়ায়। মেহের আর জেরি হাত বাড়িয়ে পরিচিত হয়। তুষার চোখ টিপে মজা করে বলে, যাক বাবা, আজ তাহলে ঝগড়া হবে না। এই কথা শুনে সবাই হেসে ওঠে। জেরি বলে, সবাই চলো কোথাও বসি না। সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যায় একটা খোলা মাঠের কাছে। চারপাশে সূর্যের আলো, হাওয়ায় দুলনি, মেঘের ঝুটি বাঁধা চুলগুলো উড়ছে। সে পরেছে একটা নীল শার্ট আর হালকা প্যান্ট। হৃদমুগ্ধ চোখে তাকিয়ে আছে তার ওই দিকে। মনের মধ্যে যেন নীরবতার সুর বাজছে। এত সাধারণ পোশাকেও কেন এত সুন্দর লাগছে এই মেয়েটাকে। তার মেহেরও অজান্তে বারবার চোখ ফেলছে হৃদের দিকে। দুজনের চোখাচোখি হয়, দুজনে আবার তাড়াতাড়ি চোখ সরিয়েও নেয়। হঠাৎ হৃদ বলে, তোমার বোন তো অনেক সুন্দর গান গাইতে পারে, তুমি গান গাইতে পারো না? জেরির সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ ব্রো, একদম ওয়াও, বাংলা গান তো ওর স্পেশালিটি। মেহের লজ্জায় পড়ে, কিন্তু মুহূর্তেই চোখ দুটো সরে যায়। হৃদ তার দিকে তাকিয়ে বলে, একটা হোক না প্লিজ। মেহের প্রথমে না করে, কিন্তু চারপাশ থেকে সবাই অনুরোধ করছে তাকে। শেষে সে রাজি হয়। সে ধীরে ধীরে একটা মিষ্টি গান শুরু করে। তার গলায় এ ধরনের কোমলতা আর এক অজানা গভীরতা। তুমি আসবে ওগো হাসবে, কবে হবে সে মিলন, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ওই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। হৃদ তাকিয়ে তার দিকে। প্রতিটা শব্দ যেন হৃদয়ের ভেতর ধাক্কা দিচ্ছে। গান শেষ হতে চারপাশে মুহূর্তে নীরবতা। তারপর তুষার বলে ওঠে, আরে বা, তোমার গলায় তো আগুন, একদম ওয়াও। মেহের লাজুক হেসে ফেলে। হৃদ বলে, একদম সত্যি অসাধারণ ছিল, তোমার মতোই সুন্দর। অবশ্য মেয়ে হবে যমজবন্ত। তুমি দুজনেই অনেক মিল, শুধু চেহারা নয় সবকিছুতেই মিল। এই কথা শুনে মেহের কেন জানে একটু খারাপ লাগে, কারণ মেহের সবকিছুতেই হৃদ মেহুকে খুঁজতে পায়, মেহুকেই তুলনা করছে। পাশে থাকা জেরি মেহেরের কানে কানে বলে, এই গানের মধ্যে সব ফিলিংস বলে দিলি বেবি, আমি বুঝে গেছি। মেহের জেরির কথায় কটমট করে তাকায়। চুপ। জেরি আবারও হেসে ফেলে।